কেন জেনারেল ওয়াকারকে ভারতে যাওয়ার ব্যাপারে ডক্টর ইউনূস অনুমতি দেন না, এবং খুব দ্রুত, কারণ এর আগে আবার 22 থেকে 27 সেপ্টেম্বর ইন্দো প্যাসিফিক রিজিয়নের সেনা প্রধানদের যে মিটিং হলো মালয়েশিয়ায়, সেখানে কিন্তু ঠিকই গিয়েছে, কিন্তু ভারত হলেই কেমন জানি ডক্টর ইউনূসের প্রশাসনের ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়। তারা এত ভয় পায় কেন যে জেনারেল ওয়াকার ভারতে গেলে ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে তিনি গোপন বৈঠক করবেন। দিল্লিতে বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন, জেনারেল ওয়াকার গোপনে শেখ হাসিনার সাথে বৈঠক করবেন। আওয়ামী লীগ, ভারত, শেখ হাসিনা, এই শব্দগুলো ডক্টর ইউনূসের পুরো প্রশাসনের উপদেষ্টা পরিষদের বুকে ভীষণ কাঁপন ধরায়। গতকাল উপদেষ্টা পরিষদের তার মধ্যে আবার একটা মিনি ক্যাবিনেট আছে 6-7 জনের, সেটার একটা মিটিং ছিল, সেটা ক্যান্সেল করে আজকে করার কথা সন্ধ্যার দিকে। তো এই অজানা আতঙ্ক থেকে যে ওয়াকার ভারতে গেলে না জানি কি হবে, কিন্তু বর্তমান যুগে কারোর কি ফেস টু ফেস দেখা করা খুব জরুরি, গোপন বৈঠক করা খুব জরুরি। যোগাযোগের অনেক মাধ্যম আছে। আমরা শুনেছি যে মালয়েশিয়ায় তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে মিটিং করেছেন, একাধিক মিটিং করেছেন, যদিও এটি নিয়ে সন্দেহ আছে যে আদৌ ভারতের সেনা প্রধান কি মালয়েশিয়ায় এই বৈঠকে যোগ দিয়েছিলেন কিনা, নাকি তিনি ভারতেই ছিলেন। আবার কেউ বলছেন যে জেনারেল ওয়াকার মালয়েশিয়া থেকে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন, সেটি নিয়েও নিশ্চিত করে কিছু বলা যায় না। কিন্তু এই যে ডক্টর ইউনূসের যে ভয়, উঠতে ভয়, বসতে ভয়, এইভাবে আর কতকাল জেনারেল ওয়াকারই বা আর কতকাল এভাবে অপমান মেনে নেবেন? প্রিয় বন্ধুরা, আমরা একটু দেখি। ভারতের রাজধানী দিল্লিতে 13 থেকে 16 অক্টোবর সাউথ এশিয়া কাউন্টার টেরোরিজমের উপরে একটা মিটিং হবে। আবার 14 থেকে 16 অক্টোবর ইউএনটিসিসি মানে হলো ইউনাইটেড নেশনস ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ, সেই দেশগুলোর সেনা প্রধানদের একটা মিটিং। ইউএনটিসিসির মিটিং এ প্রায় 30টা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশ 1988 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করছে, এবং সর্বশেষ গত প্রায় 7-8 বছর ধরেই বাংলাদেশ আইদার নাম্বার 1 না হলে নাম্বার 2, মানে হাইয়েস্ট নাম্বার অফ ট্রুপ সেন্ডিং কান্ট্রি। এখন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক সৈন্য ইউএন পিসকিপিং মিশনে যোগ দেয়, এবং কখনো কখনো তারা নাম্বার 2 এ নামে, আবার 1 নম্বরে চলে যায়। তো বাংলাদেশের এই যে প্রায় 37 বছর সেনা পাঠানোর একটা অভিজ্ঞতা রয়েছে, বিপুল অভিজ্ঞতা রয়েছে, এবং অনেক দেশে যেখানে তারা শান্তি রক্ষা করতে গিয়েছে সেখানে তাদের একটা ভালো ইমেজ ডেভেলপ করেছে। সো যখনই ইউএনটিসির মিটিং হয়, এই মিটিংটা সাধারণত প্রতি বছরই হয়, এবং আমাদের সেনা প্রধানরা সাধারণত এটি জয়েন করেন। এর আগে জেনারেল শফিউদ্দিন জয়েন করেছেন, তার আগে জেনারেল আজিজ জয়েন করেছেন। কিন্তু এবার যখন এই মিটিংটি, গত বছর এই মিটিংটা হয়েছিল হাওয়াইয়ে, এবং সেখানে আমাদের জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে যোগ দেননি। এবার মিটিংটা হচ্ছে দিল্লিতে, এবং জেনারেল ওয়াকারের আরো 11 সদস্য সহ এই মিটিং এ জয়েন করার কথা ছিল। এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের কাছ থেকে অনেকেই শুনতে চায়, বিশেষ করে অন্যান্য দেশগুলো যাদের এত অভিজ্ঞতা নেই, তারা তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনতে চায়, বিভিন্ন প্রশ্নের উত্তর তারা জানতে চায়, এবং এটা খুব বাংলাদেশের এ ব্যাপারে একটা লিডিং রোল আছে। এরপরে যে সাউথ এশিয়ান যে কাউন্টার টেরোরিজমের মিটিং, এটা জানেন যে আমাদের পুরো দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এটা একটা সমস্যা, এবং বাংলাদেশ শেখ হাসিনা সরকারের আমলে বিশেষ করে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে খুব সাফল্যের সাথে ভূমিকা রেখেছিল, এবং বাংলাদেশে এই ইসলামী সন্ত্রাসী, ইসলামী জঙ্গিবাদ বা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী, এদের নিয়ন্ত্রণে বাংলাদেশকে কিন্তু আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অনেক দেশ বিভিন্ন রকমের সহায়তা করেছে, প্রশিক্ষণ দিয়ে, টেকনোলজি দিয়ে। সো এই সব মিলিয়ে শেখ হাসিনার একেবারে জিরো টলারেন্স ছিল। সেই আঙ্গিকে বর্তমানে ইউনূসের আমলে জঙ্গিদের যখন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, যখন জঙ্গিরা ঢাকার রাজপথে আইএসের মতো পতাকা নিয়ে ঘুরছে, বাংলাদেশে ব্যাপকভাবে সাম্প্রদায়িকতার চাষবাস হচ্ছে, এবং
প্রায় বাংলাদেশ থেকে ভারতের উপরে জঙ্গি আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে এবং কদিন আগে আমরা দেখলাম যে পাকিস্তানি বা সেনাবাহিনীর হাতে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে, তার মধ্যে একজন বাংলাদেশিও ছিল। তো সব মিলিয়ে এই সাউথ এশিয়ান কাউন্টার টেরোরিজমের এই মিটিংটাও খুব গুরুত্বপূর্ণ। এই দুটো মিটিং এই জেনারেল ওয়াকার যোগ দেওয়ার কথা ছিল এবং মিডিয়ায় সেরকম নিউজও এসেছে, কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকারের সেখানে যোগ দেওয়া হচ্ছে না। এটার কারণ জানতে গিয়ে অনেকেই বলছেন তিনি নিজের থেকে যাননি, কিন্তু বিষয়টা তা নয়। ডক্টর ইউনূস তাকে ভারতে যাওয়ার অনুমতি দেননি। কয়েকদিন আগে ভারতের কলকাতার ফোর্ট উইলিয়াম, যেটাকে এখন বিজয় দুর্গ বলে, সেখানে একটা উচ্চ পদস্থ ভারতীয় সামরিক কর্মকর্তাদের মিটিং ছিল। সেখানে জেনারেল ওয়াকার যেতে চেয়েছিলেন, ডক্টর ইউনূস দেয়নি। এই যে 13 থেকে 16 দুটো মিটিং হবে এই মাসের, সেখানেও কিন্তু ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে যাইতে দিলেন না। তার পরিবর্তে যাচ্ছে এই আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর ইন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সেনাপ্রধান কেন ইন্ডিয়া বা ভারত যাচ্ছেন, এটা আসলে এখন $1,000,000 কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। কেন যাচ্ছেন না? কারণ হচ্ছে ইন্ডিয়াতে আপনার এই মুহূর্তে সেনাপ্রধান কিন্তু কোনো কাপড় চোপড় কিনতে যাবেন না, বা কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছেন না, বা অন্য কোনো দাওয়াতেও যাচ্ছেন। এখন কেন যাচ্ছেন না সেটা নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আমি নিজেও একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে আমি নিজেও বলেছি যে 3টা কারণ দেখিয়েছি যে এই 3 কারণে সেনাপ্রধান যাবেন না, আবার অন্য 3টা কারণ বলেছি যে সেনাপ্রধান এই 3টা কারণে যেতেও পারে। আইএসপিআর যদিও এখনো শিওর করেনি, তবে এই মুহূর্তে যতটুকু আমি খবর পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান যাচ্ছেন না এবং সেখানে অন্য আরেকজন যাচ্ছেন। তো আপনারা জানেন যে ইন্ডিয়াতে যে মিটিং, তার একটা মিটিং নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা লেখা হচ্ছে, যেটা হচ্ছে যে আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মিটিং। এখানে আরো একটি মিটিং আছে, সেটা সম্ভবত এশিয়ান কি একটা, তাও সমস্ত আর্মি চিফরা থাকবে, প্রায় 25-30টা দেশের আর্মি চিফরা ওখানে উপস্থিত হবে, সকলে ওখানে উপস্থিত হবে। ওখানে কোন একটা, ওইটা হচ্ছে আরো ইমার্জেন্সি। এখন এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের প্রায় 5,000 সৈন্য কাজ করে, বাই রোটেশন যায়, অনেক টাকা পয়সার বিষয় এখানে, সেনাবাহিনীর লাভ আছে। তো এইরকম একটা অবস্থায়, মানে যেখানে এখান থেকে হয়তো সিদ্ধান্ত হবে আগামীতে কারা কারা যাবে, কিভাবে যাবে, কত লোক। কারণ এর আগে যতটুকু জানতাম যে ধরেন, যেহেতু ইন্ডিয়া আমাদের এই শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সৈন্যই সবচেয়ে বেশি যায়। এরপরও তারা যদি সৈন্য দিতে না পারতো, সেই জায়গায় বাংলাদেশের গুলো আরো বেশি যেত। মানে বাংলাদেশের জন্য বরাদ্দ যদি 50 জন হয়, তাহলে ইন্ডিয়া যদি দিতে না পারে, তখন বাংলাদেশ থেকে বাকিগুলো দিয়ে এইভাবে পুরানো হয়। এটা হচ্ছে এইভাবে হয়। তো এইবার যাচ্ছেন না আমাদের সেনাপ্রধান, কিছু কি বোঝা যায়? আপনাদের কি মনে হয় যে ওখানে ঝগড়া হবে, ঝাঁটি হবে, গোলাগুলি হবে, বা সেনাপ্রধানকে বাইন্দা রাখবে, বা সেনাপ্রধান শেখ হাসিনার সাথে দেখা করে ফেলবে, বা মন্ত্রীদের সাথে মিটিং করে ফেলবে, এইসব কারণে না? আমার কাছে এই মুহূর্তে যেই খবরটা আছে সেটা হচ্ছে যে সেনাপ্রধান যাচ্ছেন না। কারণ হচ্ছে 2টা মিটিং এর কোনো মিটিং এই পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয়, ইন্ডিয়া পাকিস্তানকে দাওয়াত দেয়নি। তাদের মধ্যে অল্প কয়েকদিন আগে যুদ্ধ গেছে, এসে গেছে, সুতরাং তাদের দেশের এই মিটিং এ ইন্ডিয়া পাকিস্তানকে দাওয়াত দেন। আর এই কারণে নাকি পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি আমাদের মহামান্য আপনার উপদেষ্টা, আমাদের কি বলবো এটারে, নোবেল লরিয়েটকে ফোন দিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে যেহেতু আমরা যাচ্ছি না, সুতরাং আপনারাও যাবেন না। এইভাবে থাকলে, আমরা ঐক্য থাকলে ইন্ডিয়ার উপর একটা বিশাল প্রেসার পড়বে। প্রয়োজন বোধে আপনারা সেনাপ্রধানকে তো পাঠাবেনই না, প্রয়োজন বোধে একটা জুনিয়র কর্মকর্তা পাঠাই দেন, পিয়ন দাঁড়িয়ন কাউকে একজনের পাঠাই দেন, এতেই চলবে। এই ধরনের কথা। তবে পরেরটা আসলে বলছে কিনা এটা আমি আপনাদেরকে শয়তানি করতেছি, তবে ওদের দাবি ছিল যে সেনাপ্রধান বা বাংলাদেশ অংশগ্রহণ করবে না এই মিটিংয়ে, এটাই দাবি জানাইছে। এবং আমাদের আপনার অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, চিটিং অ্যাডভাইজার আর কি, গ্রামীণ ইনুচ্চা, উনি রাজি হয়েছে যে ঠিক আছে বাংলাদেশ থেকে কেউই যাবেন। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর ভিতর থেকেই যখন কথা উঠছে যে না, কেউ না কেউ তো যেতেই হবে, না হলে এটা একটা সমস্যা আছে,
আবার গোয়েন্দা সংস্থা এবং বাকিরা অন্যান্যরাও বুদ্ধি দিলেন যে দেখেন এমনি সারা বাংলাদেশে কথা উঠছে যে সেনাপ্রধান গেলে হয়তো শেখ হাসিনার সাথে মিটিং হয়ে যেতে পারে, হয়তো নেতাদের সাথে মিটিং হয়ে যেতে পারে, সুতরাং এগুলার জন্য হয়তো আমরা যেতে দিব না। এগুলা নিয়ে অলরেডি 2-3 দিন ধরে ব্যাপক কথাবার্তা চলতেছে। সুতরাং একজনকে মিনিমাম পাঠাই দেন, কোনো একজন জুনিয়রকে মিনিমাম পাঠাই দেন, তাইলে অন্তত উভয় দিক ব্যালেন্স হবে। যে পাবলিক মনে করো যে না একজন তো গেছে, আবার এদিকে পাকিস্তান যেটা দাবি জানাইছে যে আমাদেরকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি, আমরা যেহেতু যাচ্ছি না, এই দেশের সেনাপ্রধানও যাবে না। তো এটাই সম্ভবত মূল কারণ এখন পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের পর্যন্ত খবর। তবে আরেকটা জিনিস বলি, আমাকে বেশ কিছু আমার ফলোয়ার যারা সাবস্ক্রাইব করেছে অনেকেই আমাকে মেসেজ লিখেছেন, অনেকে অনেক কিছু বলতে বলেছেন। তার মধ্যে একজন মক্কা মদিনাতে আছেন, উনি মেসেজ লিখে বলেছেন, ভাই আমি মক্কা মদিনাতে আছি, আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি যাতে শেখ হাসিনা আবার ফিরে আসে, শেখ হাসিনা আবার ফিরে আসে, দেশের হাল ধরে। একজন কৃষক তিনি লিখেছেন যে ভাই আমি আপনার কথা সব সময় শুনি এবং আপনার কথা আমার খুব ভালো লাগে, আমরা 80-90 জন কৃষক এক আছি, প্রতিদিন আপনার কথাটা আমরা এক হয়ে শুনি, আমরা একজোট হয়ে আছি, যেদিনই খবর পাবো, যেদিনই ডাক দিবেন ঢাকা শহরে যাইতে, আর্মির কামানও আমাদেরকে ঠেকাইতে পারবে না, আমরা উপস্থিত হব। আর এছাড়া অনেক ভাই, ছোট ভাই, বড় ভাই, আমার বয়সে অনেকেই লিখেছেন, ভাই আমরা বাংলাদেশের নিজ গ্রামে নাই হতে এমন এমন জায়গায় আছি যে আমাদের ডাক দিলে আমরা 1 ঘন্টায় 50 লাখ লোক হাজির হয়ে যেতে পারবো, এই অবস্থান সবার আছে। এগুলো ছিল আমার কাছে মেসেজ, সেই মেসেজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা জানেন বাংলাদেশ যে টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, তার উপরে কিন্তু প্রতিনিয়ত নতুন করে প্যারেড মারছে। কারা মারছে? কখনো সরকার মারছে, কখনো মৌলবাদী শক্তি মারছে, কখনো বহির শক্তি মারছে। এর ফলে বাংলাদেশ এখন একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছে। এই ব্যাটেল গ্রাউন্ডের জন্য বাংলাদেশ রেডি হচ্ছে। যুদ্ধটা হবে এই দেশে, মরবে এই দেশের মানুষ, অনাহারে মরবে, অদ্যাহারে মরবে, অন্নের অভাবে, বস্ত্রের অভাবে, বাসস্থানের অভাবে মরবে। সেই মৃত্যুর জন্য বাংলাদেশ প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এই বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা হওয়ার পর গত 54 বছরে বাংলাদেশটি কিন্তু তার প্রতিবেশীর সাথে কিন্তু একটি কাজ চালানো সম্পর্ক রেখেছে। খুব ভালো না রাখতে পারলেও বার্মা বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, ভারত বলেন, সবার সাথেই কিন্তু আমাদের কিন্তু একটা কাজ চালানো সম্পর্ক ছিল। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তার যে মাহফুজ নামের যে, যাকে আপনারা জানেন অনেকেই সান্ডা উপাধি দিয়েছে, এই মাহফুজ যখন একদিন স্বপ্নে দেখলো, স্বপ্নে তাকে ওই গোলাম আজম তাকে স্বপ্নে দেখালো যে বাংলাদেশের এরকম একটা মানচিত্র হওয়া উচিত, যেই মানচিত্রের ভিতরে তিনি ভারতের 7 সিস্টার্স নামে যে অংশটি আছে সেটিকেও ঢুকিয়ে দিয়েছিলেন, যার ফলে ভারতের একটি তীব্র প্রতিক্রিয়া হয়। কারণ আপনি জানেন বাংলাদেশ একটি জাতিসংঘে সিগনেটরি রাষ্ট্র, জাতিসংঘের পূর্ণাঙ্গ একটি সদস্য রাষ্ট্র। এই রাষ্ট্র যখন জাতিসংঘে সিগনেচার করে তখন মেনে নেয় যে প্রত্যেকটা রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং ভৌগোলিক যে বাস্তবতা সেটার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। প্রথমত বাংলাদেশ সরকারের একজন মন্ত্রিমর্যাদার ব্যক্তি হিসাবে মাহফুজ যা করেছে এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, কিন্তু ভারত এটাকে গায়ে মাখেনি, জাস্ট প্রতিবাদ করেই ছেড়ে দিয়েছে। দ্বিতীয়ত ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আরে ভাই, মানুষ তো চোখে চোখ রেখেই কথা বলে। কিছু কিছু মানুষ বাটপার, চোর, কুমতলবকারী, দর্শনকারী আছে, তারা মানুষের দিকে তাকাইলে তার চোখের দিকে তাকায় না, তার অন্য কিছুর দিকে তাকায়, মতলব করে। তো তোমরা যদি সেরকম মতলববাজ হয়ে থাকো তাহলে তোমরা মনে হয় অন্যদিকেও তাকাও। আমরা অন্যদিকে তাকাই কথা বলি না, আমরা কিন্তু সারা জীবন চোখের দিকে তাকিয়ে কথা বলি। তো চোখে চোখ কার সাথে? ভারতের সাথে। তারপর যখন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিল, ভারতের কাছে প্রতিবাদ জানালো, শুধু তা নয়, ভারতের কাছে ফেরত চাইল, নানানভাবে ভারতের সাথে কনফ্রন্টেশনে চলে গেল বাংলাদেশ। অথচ আপনি দেখেন বিএনপির সময়ে, আওয়ামী লীগের সময়ে বা জাতীয় পার্টির সময়ে, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ব্রিটেনে, ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, বিভিন্ন দেশে কিন্তু রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে। বড় বড় নেতারাই করেছে। এই যে তারেক রহমান, তিনি তো গত 16-17 বছর কিন্তু লন্ডনেই কিন্তু রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে আছেন। তার মানে এই রাজনৈতিক আশ্রয়টা আমেরিকায় নিলে, ব্রিটেনে নিলে আপনি তাদেরকে কিছুই বলতে পারেন না, কিছু বলবেনও না। কিন্তু ইন্ডিয়াতে নিলে সমস্যা কেন? আপনার এত সমস্যা কেন? দালাই লামাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছিল না? পাকিস্তান, চীন কিন্তু অনেক হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, দালাই লামাকে এখান থেকে তুলে নিয়ে যাব বলেছে এবং এখানে এসে হত্যা করবে বলেছে, কিন্তু কিছুই করতে পারেনি। কারণ ভারত তো চুনুপুটি কোনো রাষ্ট্র না। ভারত পৃথিবীর 5টি শক্তিধর রাষ্ট্রের একটি রাষ্ট্র। ভারত পৃথিবীর 5টি বড় অর্থনীতির মধ্যে একটি রাষ্ট্র। ভারত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। ভারত পৃথিবীর সবচাইতে বেশি জনগণের রাষ্ট্র। ভারত পৃথিবীর সবচাইতে বেশি ভাষাভাষী মানুষের রাষ্ট্র। ভারত পৃথিবীর সবচাইতে বেশি বর্ণের এবং ধর্মের বসবাসকারী মানুষ রাষ্ট্র। সুতরাং ভারতকে আপনি ডক্টর ইউনূস এত ছোট করে দেখছেন কেন? কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত সম্পর্কে যে মন্তব্যটি করেছেন ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব, লজ্জার, অপমানের এবং ধৃষ্টতার। তিনি বললেন যে পার্বত্য চট্টগ্রামে যে অশান্তি, এটাতে ভারতের ইন্ধন থাকতে পারে। আপনার কাছে কি প্রমাণ আছে? একটা রাষ্ট্র সম্পর্কে পায়ে পাড়া দিয়ে আপনি যে একটা ঘটনা ঘটাতে চাচ্ছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। অথচ আমরা জানি এই পাহাড়ি এবং বাঙালি সমস্যা এখন সৃষ্টি হয়নি। 1965 থেকে 67 সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর এই পার্বত্য চট্টগ্রামের আপনারা জানেন একটি কাপ্তাই একটি লেক আছে, সেই লেকে বাদ দিয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন লক্ষ লক্ষ পাহাড়ের মানুষ বাস্তুহারা হয়ে যায়, তাদের ঘরবাড়ি চলে যায়, তাদের সমস্ত বাস্তুহারা হয়ে তারা বিখেরিতে পরিণত হয়। তাদের মধ্যে যে সেই ক্ষোভ কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরও শেষ হয়নি। তারপরে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় নানাভাবে এটাকে প্রশমনের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা প্রশমন করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর পাহাড়িদের সাথে একটি শান্তি চুক্তি করে এটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছিল। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর ডক্টর ইউনূসের ভ্রান্ত নীতি এবং নির্যাতন, অত্যাচার, মানুষকে নিরাপত্তা না দিতে পারার কারণে সেটা এখন ফুসে উঠছে। পাহাড়ি একটি নারীকে ধর্ষণ করেছে। ধর্ষণ শুধু পাহাড়ে হচ্ছে না, পুরা বাংলাদেশে টোটাল গত 9 মাসে 600 নারী ধর্ষিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, 9 মাসে 600 নারী ধর্ষিত হয়েছে। তাহলে প্রতিদিন গড়ে কতজন নারী ধর্ষিত হচ্ছে বাংলাদেশে? এগুলা তাও যেগুলো পত্রিকায় আসে সেই খবর। পত্রিকায় আসে না, জোর করে ভেড়া ভেঙে নানানভাবে রাজনৈতিক প্রেশার করে আরও কত ধর্ষণ হচ্ছে, আর মাদ্রাসাগুলোতে কি পরিমাণ বলাৎকার হচ্ছে সেটাকে যদি হিসাব করেন 600 কি 6000 হবে। এর ধারাবাহিকতায় পাহাড়ে একটি নারীকে ধর্ষণ করা হয়, সে পাহাড়ি মেয়ে, এবং তারা যখন এটার প্রতিবাদ করে তখন পুলিশ এবং আর্মির গুলিতে 3 জন মারা যায়। তারই ধারাবাহিকতায় পাহাড়ে আগুন। অথচ আমাদের এই মূর্খ, এই বুড়া স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা নাকি ভারতের চক্রান্ত অথবা আওয়ামী লীগের চক্রান্ত। এখন বোঝেন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এর ফলে ভারত কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছে। ভারত যে স্টেটমেন্টটি দিয়েছে সেটি অনেকটা চর মারার মতো বাংলাদেশ সরকারের। দেখি বাংলাদেশ সরকার কি স্টেটমেন্ট দেয়। ভারতে প্রতিনিয়ত মানুষের কাছ থেকে সরকারের প্রতি
প্রেশার বাড়ছে যে বাংলাদেশের দৃষ্টতা, বাংলাদেশে একদিকে মৌলবাদী শক্তি। দেখেন মামুনুল হক কি বলেছে, যে বাংলাদেশে যদি হিন্দু বা খ্রিস্টান অন্য কেউ থাকতে হয় তাদের কালচারে চলতে পারবে না, হিজাব বাধ্যতামূলক করা হবে এবং তাদেরকে ওদের হিজাবি স্টাইলে চলতে হবে। অথচ দেখেন পুরো পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশ হচ্ছে ভারত, 32 কোটি মানুষ। সেই 32 কোটি মানুষ যদি এখন ভারত যদি বলে বাংলাদেশে ইসলামিক শাসন তোমরা চালু করেছ, করো, হিন্দুদেরকেও তোমরা মাথায় বোরকা পরাও, আর আমরা এই ভারতের 32 কোটি মুসলমানকে লেংটা করে ছেড়ে দেব, মুমিনুলরা কোথায় যাবে? মুমিনুলরা কি করবে? মুমিনুলরা কি পৃথিবীর খবর রাখে? তার দেশের বাইরে চারপাশে যে পৃথিবীতে আরও দেশ আছে, আরও দেশে মুসলমান আছে, অমুসলিম দেশে মুসলমানরা আছে, সেটা কি মুমিনুলরা জানে? জানে না। এই যে ব্রিটেন, 3 মিলিয়ন মুসলমান ব্রিটেনে বসবাস করে, 3 মিলিয়ন মানে 30 লাখ মুসলমান বসবাস করে। ফ্রান্সে তার চেয়ে কম নয়, প্রায় সমান বা বেশি, জার্মানিতে তারও বেশি। তাইলে আপনি যদি দেখেন 10 মিলিয়ন, 1 কোটি লোক শুধু 3 দেশ মিলিয়ে, ফ্রান্স, জার্মানি আবার ইংল্যান্ড মিলে, এরা মুসলমান। অথচ এই দেশের পশ্চিমা সংস্কৃতিতে মহিলাদের পোশাক পরিচ্ছদ যার ইচ্ছা মতো যেমন পরে, হাফ প্যান্ট পরে ঘুরে, কোনো অসুবিধা নেই। এখন যদি এই দেশে যদি মুসলমানদের নারীদেরকেও হাফ প্যান্ট পরতে বাধ্য করে, তো মুমিনুলরা কি করবে? মুমিনুলদের কি সেই খবর আছে? এই মূর্খ, এই গণ্ড মূর্খরা এই দেশটাকে, এই জাতিটাকে ধ্বংস না করে ছাড়বে না। এখন ভারতে যেভাবে প্রেশার বাড়ছে জনগণের সরকারের উপরে, ভারত যদি আল্লাহ না করুক কোনোভাবে প্রলুব্ধ হয়ে বাংলাদেশের উপরে কোনো একটা আক্রমণ করে, বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত, কোনো একটি সরকার নেই। বাংলাদেশে যে আর্মি আছে, এই আর্মি ভারতের সাথে 24 ঘন্টা পর্যন্ত লড়াই করার কোনো সামর্থ্য রাখে না। সেই আর্মি নিয়ে আপনি ভারতের সাথে যুদ্ধ করতে চান, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করার জন্য? ভাই, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই ডক্টর ইউনূস, এই মৌলবাদী শক্তি, এই ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড, এদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে, এদেরকে জেলখানায় নিতে হবে। তা না হলে এই দেশ টিকবে না, এই দেশের ভৌগোলিক অখণ্ডতা টিকবে না, এই দেশ স্বাধীনও থাকবে না। আসুন আমরা এই দেশকে রক্ষা করা কিভাবে যায় সেদিকে আমরা হাঁটতে থাকি। দেখেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেই সরকারি ক্ষমতায় এসছে নানানভাবে গণতন্ত্রের ব্যত্যয় ঘটেছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কিন্তু বাংলাদেশের এই মৌলিক অধিকারগুলা মানুষের সিকিউর ছিল না। একসময় জিয়াউর রহমান, একসময় খালেদা জিয়া, একসময় এরশাদ, একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইভাবে ধারাবাহিকতায় মানুষ কিন্তু একটা জায়গায় কিন্তু রাজনীতিবিদেরা দেশটিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এখন এই বাংলাদেশটি দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচাইতে ভালো অবস্থানে ছিল, সেই দেশটিকে এখন ফকিরের দেশে পরিণত করার জন্য প্ল্যান হচ্ছে। মুমিনুল বলছে যে আমরা, মুমিনুল না, যে 14 গ্রামের আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের নায়েবে আমির, তারা আবার ইংলিশে বা বাংলায় বলে না, ওরা আরবিতে বলে, উর্দুতে বলে নায়েবে আমির। সে নায়েবে আমির বলছে, কি বলছে, যে আমরা মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে বাংলাদেশ উন্নত করে ফেলবো। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন, শকুন আকাশের অনেক উপরে উড়ে, কিন্তু চোখ থাকে ওই মাটিতে মরা গরুর দিকে। এই শকুনেরা বাংলাদেশের মরা গরুর দিকে তাকিয়ে আছে। এই মরা গরু তারা এনে বাংলাদেশের মানুষকে খাইয়ে বাঁচাবে। এখন আসুন বাংলাদেশকে ভালোবাসি, এবং যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আমাদের প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে। কারণ আমার আকাশ উঠতে গেলে ভারতকে লাগবে, আমার সমুদ্র দিয়ে বেরোতে গেলে ভারতকে লাগবে, আমার চারপাশের বর্ডারে যা করতে যাই ভারতকে লাগবে। এই বাংলার যে উৎপাদন তার বেশিরভাগই পানি দিয়ে হয়। এই উৎপাদন বলতে খাদ্য উৎপাদন। ভারতের 54টি নদী আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে গেছে। এই 54টি নদী যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশে খাদ্য উৎপাদন 3 ভাগের 1 ভাগও হবে না, অর্ধেক মানুষ অনাহারে মরবে। তার মানেটা কি হচ্ছে, বাংলাদেশ অন্যের জন্য ভারতের দয়ার উপরে নির্ভর করে।
বাংলাদেশের যে বস্ত্র, এই বস্ত্রের কোনো যে উৎপাদন আমাদের দেশে হয় তার সমস্ত কাঁচামাল ভারত থেকে আসে, যার কারণে আমরা ব্যবহার করছি। এই আমরা যে 70 বিলিয়ন বিদেশে রপ্তানি করি, এই রপ্তানির যে কাঁচামাল এটা ভারত থেকে আসে। এই যে ইউনুসের সময় এখনও কিন্তু সেটা বন্ধ নেই, সেটা আসছে, কারণ এটা না হলে উৎপাদন হবে না। আমেরিকাতে, ইউরোপে আপনি রপ্তানি করতে পারবেন না। আর যদি আপনি চায়না থেকে আনতে চান, আমেরিকা থেকে আনতে চান, তাহলে এটার কস্টিং এবং টাইম ভারতের চাইতে প্রায় 20 থেকে 30% বেড়ে যাবে। আর যদি আপনার উৎপাদন কস্ট 20 থেকে 30% বেড়ে যায়, তাহলে আপনি বিক্রি করে লাভ করবেন কোথায়? তার মানে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন, সেটাতেও ভারতের অবদান। তাহলে আপনার খাদ্য উৎপাদন করতে হলে ভারতের নদীর পানি, আর আপনি যদি বস্ত্র উৎপাদন করতে হয় ভারতের কাঁচামাল, আপনি যাবেন কোথায়? আমাদের দেশে এখন ডাল হয় না বললেই চলে। আপনার পেঁয়াজ দরকার হলে ভারত থেকে আসে, আপনার আলু দরকার হলে ভারত থেকে আসে, কোরবানির গরু দরকার হলে ভারত থেকে আসে। আর গালি দেওয়ার সময় সবার আগে ওই হিন্দুদেরকে আপনি গালি দেন, সবার আগে ভারতকেই গালি দেন। ভারত এটা আর সইবে না, কারণ ভারত বুঝতে পেরেছে বাংলাদেশে মৌলবাদীরা শক্তিশালী হয়ে গেছে। এই শক্তিশালী যখন হয়ে গেছে, ভারত তখন তার সামরিক শক্তির দিকে খেয়াল দিতে বাধ্য হবে। আমরা চাই ভারত যেন এটা